যা তোমার সিনেমা দেখা যাচ্ছে না, এটা কেন? আমাকে বয়কট করতে হবে দাবি উঠেছে। তো যারা আমাকে বয়কট করবার মিছিলে হাঁটছিলেন তারা আমায় ফোন করে জানিয়েছিলেন, আমার টেকনিশিয়ান ভাইয়েরা, তাদের সঙ্গে কোন একটা বিষয় নিয়ে আমার তর্কাতর্কি রয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়া যারা দু লাইন লিখে আর বাকিটা কোন একটা ভয় পারেন না, তাদের থেকে আমার যারা এই মাঠে ঘাটে নামছেন, হয়তো আমার বিরোধী, হয়তো আমার দলের সমালোচনা করেন, আমরাও তাদের সমালোচনা করি, কিন্তু আমি তাদের প্রত্যেককে শ্রদ্ধা করি। তো বিয়েটা কবে করছো? নমস্কার, আমি আজকে শোতে কে আছে এমন একজন মানুষ যাকে দেখলে হয়তো অনেক কিছুই মনের মধ্যে কাজ করে, এবং রিসেন্টলি তার একটা জনপ্রিয় মুভি আমরা দেখেছি। তার মুভিতে যার অসম্ভব দক্ষ অভিনয় আমরা তাকে দেখেছি। কে আছে আমার সাথে আজকে? আমার সাথে রয়েছে আজকে রুদ্রনীলদা ওরফে রুডি। কেমন আছো? ভালো আছে। এর আগেও তোমার সাথে কথা ছিল পডকাস্টে, আমাদের শোতে। তো এই যে তোমার এতদিন পর যে তোমার ধূমকেতু যে মুভিটা রিলিজ করলো 10 বছর, এর একটা জার্নি যদি শেয়ার করো আমাদেরকে। প্রথমে যারা ধূমকেতুকে এত ভালোবাসা দিচ্ছেন বাংলা সিনেমার, সেই দর্শকদের ধন্যবাদ জানাই, প্রণাম জানাই। বিভিন্ন সিনেমা যা তৈরি হয় তা জেনারেলি প্রায় রিলিজ করতে 8 মাস 1 বছর এরকম লেগে যায়, কোথাও কোথাও 1.5 বছর 2 বছর। যেমন লাস্ট 24-এ আমার যে ফিল্মটা রিলিজ হয়েছিল ময়দান, অজয় দেবগনের সঙ্গে ফিল্মটা, সেটা প্রায় রিলিজ করতে 3.5 বছরের উপর লেগে গেল, 4 বছর প্রায়। প্রতীক্ষায় ছিলাম, প্রশংসিত হয়েছে, সেখানে আমার কাজও প্রশংসিত হয়েছে, তারও একটা অপেক্ষা ছিল আমাদের সবার। কিন্তু ধূমকেতু যেটা তৈরি করেছে সেটা একটা উদাহরণ। ভারতবর্ষে বোধহয় শুধু বাংলাতে নয়, যতদূর আমার মনে হয় যে প্রায় 9-10 বছর আগে তৈরি হওয়া, কারণ 2015-র শেষের দিকে শুটিং শুরু হয়েছিল, 2016-র শুরু অব্দি শুটিং চলেছিল, তারপর এতদিন লেগে গেল হচ্ছে মুক্তি পেতে। নানান টেকনিক্যাল অসুবিধা থাকে, নানান জটিলতা, যেগুলো দর্শকের জানবার কথা নয়, মানে পর্দার নেপথ্যের গল্প আর কি। আমরা নিজেরা বুঝতেই পারিনি, আমরা ভেবেছিলাম যে যারা এই সিনেমায় কাজ করেছি, কৌশিক গাঙ্গুলি পরিচালিত এই সিনেমাতে শুধুমাত্র আমরাই বোধহয় অপেক্ষার দিন গুনছি, কারণ এমন এমন কিছু গল্প থাকে এবং এমন এমন কিছু মুহূর্ত থাকে যেগুলো আমাদের একান্ত ভালো লাগে কাজ করতে গিয়ে। উত্তরাখণ্ডের শুটিং, কোমর অব্দি বরফ, মাইনাস টেম্পারেচার, অক্সিজেন কম, তার মাঝখানে অদ্ভুত অদ্ভুত দৃশ্য, যেগুলো খুব ইমোশনাল দৃশ্য, যে কথাগুলো হয়তো আমরা নিজেরা একে অপরকে ব্যক্তিগত জীবনে বলতে পারি না বা সোশ্যাল মিডিয়ায় লিখতে পারি না। সেই না বলা কথাগুলোর একটা 5 দিনের গল্প, দুটো মানুষের বন্ধুত্বের গল্প। এবার সেটা শুধুমাত্র আমাদেরই তাড়িয়ে নিয়ে বেরিয়েছে, যন্ত্রণাটা ছিল না। অবাক হয়েছি আমরা যখন বাংলার দর্শকেরা এটার জন্য ওয়েট করেছেন, এবং যখন 14ই আগস্ট রিলিজ করেছে সকাল 7টা থেকে রাত 2টো অবধি প্রায় সব শো হাউসফুল, এবং 1 সপ্তাহে তার রোজগার করেছে টাকা। প্রায় 300-র ওপরের হল হাউসফুল গেছে। তো টাকার অঙ্কটা, টাকাটা এই কথা বলছে যে কতটা আগ্রহ নিয়ে কেটেছেন। এটা কি কম বড় পাওনা? এখন 2য় সপ্তাহে আমরা চলে এসেছি। আজ আমরা যখন কথা বলছি, এই সময় ভারতবর্ষের রিলিজ করলো সিনেমাটা, সেখানে যতগুলো শো চলছে, প্রায় 60টার মতো শো, আমি যদি খুব ভুল না করি, সবকটা শো হাউসফুল ভারতবর্ষের অন্যান্য রাজ্যে, মূল রাজ্যগুলোতে। আর বাংলায় প্রায় 100-র উপরে শো হাউসফুল। তো এমনটা বলতে গেলে আমরা যতটা ভালোবাসা চেয়েছি
মানুষ তার থেকে ভালোবাসা বেশি দিচ্ছেন। তো তাই তো এই সিনেমার একজন কর্মী, একজন অভিনেতা হিসেবে এর থেকে বেশি তো কিছু হতে পারে না। সিনেমাতে দেব শুভশ্রী মানে সাথেও তুমি রয়েছো। দেব শুভশ্রীকে যত না চাইছে, তোমার ক্যারেক্টার যোগেশ চন্দ্র শর্মা ক্যারেক্টার সবাই কিন্তু খুব পছন্দ করেছে। তো এত বছর পর একটা আমার অ্যাকচুয়ালি, কারণ এখন যা তোমার সিনেমা দেখা যাচ্ছে না, এটা কেন? তুমি একজন দক্ষ অভিনেতা, অনেক সিনেমা করেছো, অনেক কমেডি, অনেক কিছু রয়েছে, তো এই গ্যাপিংটা কেন তোমার? এটা দ্বিতীয় পার্টের প্রশ্ন হিসেবে রাখলাম, এটার উত্তর পরে দেবো। সবার আগে বলবো যে যারা দেখেছেন তারা জানেন যে এই সিনেমাতে সব থেকে বেশি মানে সোশ্যাল মিডিয়ায় যেটা লেখালেখি হচ্ছে যে দেখতে গেছিলাম দেশু, হ্যাঁ, দেব শুভশ্রী, দেখার পর এটা বুঝলাম এটা বেরুর ছবি। দেবরুদ্র নীলের ছবি, এবং যোগেশকে তাদের ভালো লেগেছে। আমি প্রথমে এই ক্ষেত্রেই বলবো যে একজন অভিনেতার কাজ হচ্ছে তার চরিত্রকে জ্যান্ত করা। পরিচালক বা লেখক, এক্ষেত্রে লেখক পরিচালক দুজনেই কৌশিক গাঙ্গুলি। আমি ধন্যবাদ জানাবো কৌশিক গাঙ্গুলি এবং প্রযোজক রানা সরকার, এদের দুজনকে প্রথমে, কারণ অতদিন আগে এই চরিত্রটা এতটাই কঠিন, দেখতে সহজ কিন্তু দারুণ কঠিন, যারা দেখেছেন তারা বলতে পারবেন যে এই চরিত্রে কাকে নির্বাচন করা হবে, কে জাস্টিফাই করতে পারবেন সব দিক থেকে, সেই নিয়ে একটা প্রতিযোগিতা প্রযোজক পরিচালকেরা করেছিলেন। তারপর আমাকে সিলেক্ট করেছেন, আমি তাদের উপরে কৃতজ্ঞ, নাহলে মানুষের এই ভালোবাসা বা সমর্থন পেতাম না। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাকে এটাও বলতে হবে যে 2015 সাল আজকের দিনের দেব শুভশ্রী নয়। তখন তারা মানুষের ভালোবাসা এবং আশীর্বাদে জড়িত কোনো অভিনেতা অভিনেত্রী নিজেরা ঠিক করে নিতে পারেন না, ওটা মানুষ ঠিক করে। মানুষই তাদের নিয়ে কল্পনার জগৎ তৈরি করেন, ভালোবাসার জগৎ তৈরি করেন। তো তারা যখন মানুষের ভালোবাসায় স্টার সুপারস্টার হয়ে উঠছেন, মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমার গল্প বলার ধরন আলাদা, সেগুলো সবকিছু ডিরেক্ট থাকে, নাচ গান অভিনয় রাগ কান্না ফাইট সবটা আলাদা, ঝকঝকে তকতকে। সেটা সেই সময় পাগলিতে মাতোয়ারা লোক রয়েছে, মাতোয়ারা লোক রয়েছেন দর্শকেরা। ওই সময় ভালোবাসায় মেইনস্ট্রিমে তারা আকাশের উপর দিয়ে বিচরণ করছেন, যেন ভালোবাসার মেঘ বিছিয়েছেন দর্শক। ওই সময়তে ওই অন্য আঙ্গিকের অভিনয় ছেড়ে যখন পরিচালক কৌশিক গাঙ্গুলি, প্রযোজক রানা সরকার এই দুজনকে ভাবলেন, এটা একটা বড় সাহস ছিল এই দুজনের, চ্যালেঞ্জ ছিল ধারা পাল্টানো। এবং সব থেকে বেশি ধন্যবাদ পাওয়ার দেব এবং শুভশ্রীর, যারা জানেন যে আমরা যে সিনেমাতেই আসি না কেন দেব আর শুভশ্রী হয়ে আসি তখন, কিন্তু এবার আমাদের ভানু আর রূপা হয়ে উঠতে হবে, দেব আর শুভশ্রী থাকলে হবে না। তাই সম্পূর্ণ অন্য একটা ধারার অভিনয়, সেখান থেকে ভেঙে রাতারাতি কৌশিক গাঙ্গুলিরা কোন ধরনের সিনেমা বানান, সৃজিত মুখার্জিরা কোন ধরনের সিনেমা বানান, রয়েছেন সিরিয়াস জনরা, যেখানে বিষয়বস্তু, পরিচালনা এবং অভিনয়, এই তিনটে জিনিস একটা মূল বস্তু হয়ে থাকে। সেখানে তারা জীবন্ত চরিত্র হয়ে উঠলেন তুখর পরিশ্রম করে। এখানে দেবকে দেখতে পাওয়া যায়নি ধূমকেতুতে। একজন পরিশ্রমী অভিনেতা হিসেবে দেব নিজেকে ভানু এবং 70 বছরের আরেকটি চরিত্র ইন্দ্রনাথ খাসনবিশ, যার হাঁটা চলা ফেরা ভানুর থেকে সম্পূর্ণ বিপরীত, সেটার জন্য আপ্রাণ পরিশ্রম করেছেন, চোখের সামনে আমি দেখেছি। এবং শুভশ্রী, সে জানে যে এই সিনেমায় পাতা ভরা হাততালি পাওয়া ডায়লগ আমার নেই, আমায় শুধু বয়ে যেতে হবে গল্পের নিয়মে, অসহায়তা নিয়ে, যন্ত্রণা নিয়ে। তবুও তিনি নিজের অভিনেত্রী সত্তাকে বোধহয় খুঁজে জন্য আর একটা ইন্টারেস্টিং গল্পকে সমৃদ্ধ করবার জন্য সে কিন্তু নিজে হ্যাঁ বলেছিল এবং প্রাণপাত করা পরিশ্রম করেছে। তাই এখানে দেব আর শুভশ্রী সিনেমায় নেই,
তারা হয়ে উঠেছেন ভানু আর প্রিয়া। এবং ইন্দ্রনাথ খাসনবিশ, ওই বয়স্ক মানুষটা। আর এদিকে শুভশ্রী হয়ে উঠেছে রূপা, আমি যোগেশ। যদি মূলত গল্পটা যারা দেখেছেন জানেন, কোথাও দু বন্ধুর গল্প। একজন সাহসী মানুষ যে অন্যায় প্রতিবাদ করবার রাস্তা খোঁজে, সেই রাস্তা হয়তো ভুল, কিন্তু তার জেদ কাজ করে যে আমি সেই রাস্তাতেই যাব, এবং এই রাস্তাতে গিয়ে কারুর কোনো উপকার হয়নি, ক্ষতি হয়েছে পরিবার পরিজনের, এটা রাস্তা নয় মুক্তির, এটাও হয়তো সে জানে, তার যন্ত্রণা কাজ করছে। আর আরেকদিকে তার এক ছোটবেলার বন্ধু, যে দুজন মিলে জঙ্গলে পাহাড়ে পাখির বাসা থেকে ডিম চুরি করত। যোগেশ, সেই ছোট্ট যোগেশ ভীতু, সে সিঁড়ি বেয়ে উঠতে পারত না, কিন্তু ভানু গিয়ে অত উঁচু থেকে ডিমটা চুরি করে আনতো। অর্থাৎ ওই সময় থেকেই পরিচালক ঝলকে বোঝাবার চেষ্টা করেছেন যে দুজনের তফাৎটা কোথায়, কিন্তু বন্ধুত্বটা কোথায়। তো মানুষ বেশি ভালোবেসেছেন এমন কিছু মর্মস্পর্শী দৃশ্য রয়েছে, কন্ট্রাডিকশন, দুটো মানুষের দ্বন্দ্ব, টানা পড়েন, যা ট্রেলারের মধ্যে দিয়ে প্রথম দিকে তার আভাস দেওয়া হয়েছিল, টিজারে আভাস দেওয়া হয়েছিল। তো ফলত এই বন্ধুত্বটাকে সেলিব্রেট করছেন মানুষ, আর কোথায় যেন মানুষ যোগেশের সঙ্গে রিলেট করছেন। কি কারণে? যোগেশ তার বন্ধুকে বিভিন্ন কাজে বাধা দিতে পারে না, আটকাতে পারে না, প্রতিবাদ করতে পারে না, সে কেঁদে ফেলে, সে নিজে মাথা ঠোকে দেওয়ালে। ছবির একদম শেষে প্রতিবাদ করে বলে স্টুপিড। এই সিনেমার একদম শেষ যে সংলাপ, তো এখানে কোথাও যেন যোগেশ খুঁড়িয়ে হাঁটে, তার পাটা ভেঙে গেছে কোন একটি ঘটনায়, সেই পা ভাঙলো যাদের জন্য বা যার জন্য, সেটাকে নিয়ে তার কমপ্লেন নেই। এই ঠিক যেন আমাদের মধ্যবিত্ত সমাজের আর পাঁচটা মানুষ যারা খুঁড়িয়ে চলছে, বাঁচবার চেষ্টা করছে, বন্ধু ফ্যামিলি পরিবার নিয়ে, তার ইচ্ছা হয় প্রতিবাদ করবো, কিন্তু সে ফেসবুকে দুটো লাইন লিখে থেমে যায়, আর পারে না বড় প্রতিবাদ করতে। সে কেঁদে ফেলে, সে কাউকে আটকাতে পারে না কোনো ভুল কাজ থেকে। কোথাও যেন সে বন্ধুর জন্য নিজের পকেটে 10 টাকা থাকলেও বার করে দিয়ে দেয়, সে জানে না নিজে কি খাবে। কোথাও যেন আমাদের যারা বাংলা সিনেমার দর্শক, বাঙালিরা, তাদের কাছে বন্ধুত্ব একটা বড় ফ্যাক্টর। হতে পারে দুটো মানুষ বিপরীত, কিন্তু জুড়ে রেখে দিয়েছে কোথায় যেন একে অপরের প্রতি বিশ্বাস। সেটা দিয়ে হয়তো যোগেশের সঙ্গে রিলেট করেছেন বলে একটু বেশি বাড়তি ভালোবাসছেন যোগেশ চরিত্রটাকে। তো আমি তাদের কাছে কৃতজ্ঞ। চরিত্র হয়েছে গ্রাম এবং শহরে, যোগেশ সোশ্যাল মিডিয়ায় লোকে লিখছেন, এতটা ভালোবাসা মানুষ যে দেবেন এ তো ভাবাই যায় না। আর দ্বিতীয় প্রসঙ্গ খুব ইন্টারেস্টিং, তুমি যে প্রশ্নটা করলে, যে সত্যি তো রুদ্রনীল ঘোষ চ্যাপলিন করেছে, ভিঞ্চিদা করেছে, তিনিয়ারি কথা করেছে, আবার তার সে মেইনস্ট্রিম কমার্শিয়াল সিনেমাতে রিফিউজিতে ভিলেন করেছে, যা লোকের চোখে লেগে রয়েছে। আবার দেবের সঙ্গে প্রথম আমার সিনেমা লাভ এক্সপ্রেস, সেটা বড় কথা নয়, লোকের মুখে মুখে ঘুরে ফিরছে। তাহলে কি হলো? আর একটা সিনেমা করেছে রাজ চক্রবর্তীর, হ্যাঁ কাঠমান্ডু ছিল, আমি সোহম আর আবির, আর ওদিকে শ্রাবন্তী আর মিমি, অপূর্ব, সেখানেও এই ধূমকেতুর মতো অনুপমের গান ছিল। তো তাহলে কি হলো? আমার বক্তব্য হলো যে মেইন স্ট্রিমে তুমি একজন দক্ষ অভিনেতা, এখন তোমাকে দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, আমি তো আমার ক্যামেরা বলতে গেলে তো সোশ্যাল মিডিয়া বা ফেসবুক। আমার সামনে সিনেমার ক্যামেরা কখন আসবে? যখন প্রযোজক আর পরিচালক আমাকে নিতে চাইবেন। এবার এটাও ইন্টারেস্টিং, কেন চাইছে না? এবার এটাও ইন্টারেস্টিং যে তারা তো আমাকে কাজে নিতেন, মানুষের প্রশংসাও শুনতেন, এরকম তো অভিনেতা চান, যে কোনো ধরনের চরিত্র করছেন, মানুষ তাকে পছন্দ করছে। এবার তারা কেন নিতে, কি কারণে ভুলে যায়, আমাদের দর্শকেরা জানেন নাকি কোনো দ্বিধা বা সংশয় কাজ করে 2020-21 পর থেকে? সেই কারণে কেউ কি রেগে যাবে আমায় নিলে? কারণ একটা সোসাইটির একটা অদ্ভুত ধরন
পশ্চিমবঙ্গে যে ঘটনাগুলো সত্যি কিন্তু খারাপ, যে যে কাণ্ড কারখানাগুলো ঘটছে, যা বাঙালি হিসেবে আমাদের গর্বিত করে না। আমরা আমাদের রাজ্যের টিচারদের মার খেতে দেখি, রক্তাক্ত হতে দেখি পুলিশের হাতে, যাদের চাকরি চুরি হয়ে গেছে, যারা যোগ্য। আমাদের এখানে 7,500 স্কুল বন্ধ হয়ে গেছে, সেগুলো বাঙালি স্কুল, সেগুলো খোলা হচ্ছে না। বাঙালি মানুষজন, তিনি হিন্দু বা মুসলমান, কারখানা নেই, শিল্প নেই, বা যারা পড়াশোনা জানায় তারা অন্য রাজ্যে পরিযায়ী শ্রমিক বা পরিযায়ী কর্মচারী হয়ে সংসারে রোজগারের জন্য বাবা মা বউ বাচ্চাকে ছেড়ে তারা চলে যাচ্ছে। এটা তো বাস্তব। কিন্তু যখনই কেউ বাস্তব নিয়ে কথা বলে, কেউ বা কারা রেগে যায়, একটা প্রতিহিংসার ধরন তাদের কাছ থেকে বেরিয়ে পড়ে যে ও সত্যি বলছে, ওকে আড়াল করো। এমত অবস্থায় আমার মনে হয় যে প্রচুর প্রযোজক পরিচালক যারা আমাকে ব্যক্তিগতভাবে ভালোবাসেন, তারা এগুলোও 3 পা পিছিয়ে যান। আমি তাদের দোষ দিই না, কারণ তাদেরও পরিবার আছেন, সন্তান আছেন, আত্মীয় স্বজন আছে, তাদেরও রোজগার রয়েছে। এই ঘটনা তো কাম্য নয়। আমি চাই যদি কেউ এমনটা করে থাকেন, এটা করলে না মানুষের ভালোবাসা পাওয়া যায় না। বিশেষ করে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, এডুকেশন, এই খবরদারি, এই স্বৈরতন্ত্র, এখান থেকে আমি যা বলবো তাই হবে। আমার বিরুদ্ধে কোনো সত্যি খারাপ কথা বলা যাবে না, থেকে আঙুল তোলা যাবে না। তো তারা যদি এই বাতাবরণটা তৈরি না করতেন, তো তাহলে বোধহয় হঠাৎ করে 2021 থেকে 2025 অব্দি আমাকে নির্ভয়ে নির্দ্বিধায় কাস্ট করতে পারতেন আমার প্রযোজক পরিচালক বন্ধুরা। আমি অপেক্ষায় আছি, তারা নিশ্চয়ই আবার আমাকে কাস্ট করবেন, কারণ মানুষ চাইছেন। তো তোমার আক্ষেপ হয় না যে এত বছর তুমি ইন্ডাস্ট্রিতে রয়েছো, বহু বছর, তো কোথাও গিয়ে একটা মনে হয় না যেখান থেকে তুমি কেরিয়ার শুরু করেছো, আজকে তুমি অন্য স্ট্রিমে চলে গেছো, তো সেই জায়গাটাকে মিস করো? না, তার কারণ আমি তো অভিনেতাই। এটা তো আমার ভালোবাসা, এটা তো আমার প্রেম। রাজনৈতিক দিকটা তো একটা দায়িত্ব। যেমন কিছু মানুষ তারা অন্য একটা মানুষের উপকার করে বা বন্ধুর উপকার করে, আমরা ব্যক্তিগতভাবে একটা মানুষের উপকার করতে পারি, দুটো মানুষের উপকার করতে পারি, আমাদের যা অর্থনৈতিক ক্ষমতা পশ্চিমবঙ্গে, তাই না? আবার আমরা যদি 10টা মানুষের উপকার করতে চাই, তো তখন তাদের জন্য স্বেচ্ছাসেবী সংস্থা আছে, এনজিও আছে, বেশ কিছু মানুষ কাজ করছেন। আচ্ছা, তার কি প্রেম নেই, ভালোবাসা নেই, তার কি অফিস নেই? সেও তো করে 10টা মানুষের জন্য। ঠিক তেমনি অনেকগুলো মানুষের জন্য যে নিয়ম বা নীতি, আমার দেশের বৈধ নিয়ম হচ্ছে সেটা রাজনীতি ঠিক করে দিতে পারে একটা সরকার আসার মাধ্যমে, তাই তো? তো ফলত যে বা যারা যে কোনো রাজনৈতিক দলেরই মাঠে নামেন, কথা বলেন, তাদের সঙ্গে হয়তো আমার মতবিরোধ রয়েছে, তাদের সঙ্গে কোন একটা বিষয় নিয়ে আমার তর্কাতর্কি রয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় যারা 2 লাইন লিখে আর বাকিটা কোন একটা ভয় পারেন না, তাদের থেকে আমার যারা এই মাঠে ঘাটে নামছেন, হয়তো আমার বিরোধী, হয়তো আমার দলের সমালোচনা করেন, আমরাও তাদের সমালোচনা করি, কিন্তু আমি তাদের প্রত্যেককে শ্রদ্ধা করি। এই অফিস, পড়াশোনা, চাকরি বাকরি, তার সংসার, তার প্রেম, তার দায়িত্ব বাদ দিয়ে আর একটা কাজেরও দায়িত্ব নিয়েছে। ঠিক তেমনই আমিও তো আর একটা কথা বলার দায়িত্ব নিয়েছি। আমরা যদি সবাই শুধুমাত্র নিজেরটাই ভাবি, তো তাহলে কি করে হবে? মানুষ মতামত পাল্টায়, আমিও তো পাল্টেছি। কারণ যারা বলেছিল মানুষের ভালো হবে, মানুষের ভালো করব, তারা দেখা গেছে মানুষের ভালো করতে গিয়ে কখনো নিজেদের ইগোকে স্যাটিসফাই করেছেন, যা মানুষের জন্য ভুল ছিল, আবার কখনো মানুষের উপকার করতে গিয়ে নিজেদের উপকার করে ফেলেছেন, যেটা অন্যায়। এটার সঙ্গে থেকে যাওয়া কি পুণ্যের? এটার সঙ্গে থেকে যাওয়া কি ভালো? নাকি যে বা যারা বহু মানুষের উপকার করছেন এবং দেশ জুড়ে প্রমাণ পাওয়া যাচ্ছে, সেই রাস্তাটাকেই গণতান্ত্রিক পদ্ধতিতে বেছে নেওয়া উচিত। এটা তো আলাদা দিক, এটার সঙ্গে তো সিনেমার কোনো যোগ নেই। আমার এই বন্ধু দেব,
সেটা একটা রাজনৈতিক দলের এমপি। আমার বন্ধু রাজ, সে তো এমএলএ। আমার বন্ধু কাঞ্চন মল্লিক, সেও তো এমএলএ। বাকি এক গাদা বন্ধু বান্ধব রয়েছেন, তাদের যেটাকে পছন্দ মনে হচ্ছে, তাদের যেটাকে ভালো মনে হচ্ছে, এই ভালো না মন্দ কার সঙ্গে তারা থাকবেন বা থাকবেন না, এটা তাদের একান্ত ব্যক্তিগত ইচ্ছা। ওই তাদের কাজে তো অসুবিধা হচ্ছে না। এবার ঠিক তেমন আমারও স্বাধীনতা রয়েছে যে ভালো বা মন্দ আমি কোনটাকে বর্জন করব আর কোনটাকে গ্রহণ করব। ঠিক যেমন পশ্চিমবঙ্গের মানুষ ক্রমাগত নিজেরা একটু বাঁচবার জন্য, 10টা মানুষ যাতে ভালো থাকতে পারে সেই জন্য তারাও তো দল মত পরিবর্তন করে ভোটগুলোকে দিয়ে এসেছেন বলেই সরকারগুলো পাল্টাতে পাল্টাতে নানান রঙের হয়ে গেছে। এর মধ্যে তো প্রতিহিংসা আসা উচিত ছিল না। ভাত কেড়ে নেওয়া বা ভাতের বন্দোবস্ত সেটা কেড়ে নাও, জীবিকা বন্ধ করে দাও, এমনটা তো হওয়া উচিত ছিল না। যার যা মতামত সে তার মতো ব্যক্ত করবেন। কোন রাজনৈতিক কর্মীর ইচ্ছায় তো সরকার পাল্টায় না, পাল্টায় তো হচ্ছে আট পৌরের সংসারে যে মানুষগুলো থাকেন, যারা মিছিলে হাঁটেন না কিন্তু বারান্দা থেকে স্বামী সন্তানের সঙ্গে মিছিল দেখেন, তাদের ভোটে, তাদের ইচ্ছায়, তাদের পাওয়া না পাওয়ার হিসেব তারা পুট করে দেন মেশিনে। তো কেন সেখানে প্রতিহিংসা থাকবে? মানুষ যা বুঝতে পারবেন, মানুষ যাকে পছন্দ করবেন, সেখানেই তারা কেউ ক্ষমতায় থাকবেন, দায়িত্বে আসবেন মানুষের ম্যানেজারি করার। সরকার মানে মানুষের ম্যানেজারি করা, আর সেই মাইনেটা মানুষের ট্যাক্সের টাকা থেকেই যায়। কেউ তার নিজের সংসারের টাকা থেকে কোনো সরকারি মানুষের দরকারে নিজের পকেট থেকে টাকা দেয় না কারুর বাড়ি, এটা মানুষের ট্যাক্সের টাকাই তারা দেন। তো ফলত এই যে ভয়ের একটা পরিবেশ, বোধহয় এটার জন্যই ঘটনাটা ঘটেছে। শুধু আমি আমার ক্ষেত্রে বলছি না, এখন দেখতে পাচ্ছেন আপনার যে অনির্বাণ ভট্টাচার্য বলে আমাদের এক বন্ধু, ও কর্মী আমাদের, তাকেও বয়কট করা হচ্ছে। কেন? কোর্টে কেস যাবে। সিনেমার জগৎ তো ভালোবাসার জগৎ, আপন একটা পরিবেশ। সেখানে আমরা নিজেরা ঠিক করব যে কারা কারা কাজ করবেন এইটাতে, কারা কারা ওইটায় কাজ করবেন। সেখানে কেন এই বয়কট? 2021 সালে আমার সঙ্গে এটা করা হয়েছিল, আমাকে বয়কট করতে হবে দাবি উঠেছে। তো যারা আমাকে বয়কট করবার মিছিলে হাঁটছিলেন তারা আমায় ফোন করে জানিয়েছিলেন, আমার টেকনিশিয়ান ভাইয়েরা, কোন টেকনিশিয়ান একদিনের জন্য চায় না যে শুটিং বন্ধ হোক, কারণ তারা দিন আনি দিন খায়, ঠিক অধিকাংশ আর্টিস্টদের মতোই তারা দিন আনি দিন খায়। তারা বলেছিলেন, ভাই তোর এগেনস্টে আমায় মিছিলে হাঁটতে হচ্ছে, কি করব? তো আমার যারা এই সিনেমা ইন্ডাস্ট্রি, বিনোদনের জগৎ, থিয়েটার ইন্ডাস্ট্রি, যাত্রা, এই মাধ্যমগুলোকে যারা দেখভাল করছেন রাজ্য সরকারের তরফ থেকে, আমার একান্ত অনুরোধ, এমনটা ভালোবাসা পাওয়া যায় না, উল্টে ভালোবাসা কমে। ভুল মানুষের হয়, কিন্তু বারবার ভুলকে তো অন্যায় বলে, সেটাকে তো শুধরেও নেওয়া যায়। কি দরকার সবসময় কলার তোলার? অনেকগুলো জায়গা তো আছে তো কলার তোলবার নয়। এই ফিল্ম ইন্ডাস্ট্রি, শিল্প সাহিত্য ইন্ডাস্ট্রি থেকে কলার তোলার যে অহংকারের আনন্দ মুহূর্তের, সেটা নয় নাই নিলেন। আপনাদের তো এত অহংকারের পুঁজি আছে, নয় এটাকে ছেড়ে দিলেন নিজের মতো সুন্দর হয়ে চলবার জন্য। এইটুকু তাদের অনুরোধ করতে পারি। বেঙ্গল ফাইলস যে সিনেমাটি আমাদের অগ্নিহোত্রীর সিনেমা প্রিমিয়ার, মানে এখানে করার কথা ছিল, প্রিমিয়ার নয়, ট্রেলার লঞ্চটা, যেটা কোনোভাবে এটা রুমার ছড়িয়েছে, এটা বন্ধ হচ্ছে আর কি। এখানে কেন তারা বন্ধ করেছেন তাদের নির্বুদ্ধিতাকে আমি প্রণাম জানাই। ট্রেলার কোথায় লঞ্চ হয়? ইউটিউবে। তো ইউটিউবে তো সবাই দেখেই নিলেন একটা ট্রেলারের মধ্যে কি রয়েছে। 1946 সালে মুসলিম লীগের ডাকে অবিভক্ত বাংলাকে পূর্ব পাকিস্তান বানাতে হবে, এটা ছিল তাদের দাবি। দাবি তুলেছিলেন কে? পাকিস্তানের তৈরি হবার গডফাদার মোহাম্মদ আলী জিন্নাহ। ডাক দিয়েছিলেন কে? না পশ্চিমবঙ্গের, আজকের দিনের যে পশ্চিমবঙ্গ, আজকের পশ্চিমবঙ্গ আর আজকের বাংলাদেশ, এটাকে জুড়লে অবিভক্ত বাংলা ছিল। তারা দাবি তুলেছিলেন মুসলিম লীগ দলটি মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে যে অবিভক্ত বাংলাকে পূর্ব পাকিস্তান বানাতে হবে। যখন বাঙালিরা, হিন্দু
বলছেন যে না আমরা ভারতীয়ই থাকবো, আমরা পাকিস্তানি হব না, তাতে মোহাম্মদ আলী জিন্নাহ রেগে গেলেন। তিনি পশ্চিমবঙ্গে তখন মুসলিম লীগের নেতা অবিভক্ত বাংলার নবাব হোসেন শাহ সুহরাওয়ার্দীকে বললেন যে বাঙালিকে সবক শেখাতে হবে, আমি ডাক দিচ্ছি ডিরেক্ট অ্যাকশন ডে। এটা জিন্নাত দেওয়ার নাম। আমরা নিশ্চয়ই বুঝতে পারছি ডিরেক্ট অ্যাকশন ডে মানে কাকে কি বোঝাবার জন্য, কার উপরে কি অ্যাকশন করবার জন্য নামটা দেওয়া হয়েছিল। 1946 সালের 16ই আগস্ট ধর্মতলাতে সেই সভা অনুষ্ঠিত হয় মুসলিম লীগের। এই সভাকে সাপোর্ট করেছিলেন কমিউনিস্ট নেতা জ্যোতি বসু এবং তার দলবল, কারণ তারা মুসলিম লীগের এই পূর্ব পাকিস্তান হওয়ার দাবিকে সমর্থন করেছিলেন, বিরোধিতা করেননি। অর্থাৎ তারা পাকিস্তানি হয়ে যাবার জন্য প্রস্তুত ছিলেন। সেই সভা থেকে উর্দুতে ভাষণ দেওয়া শুরু করলেন মুসলিম লীগের উপস্থিত যারা কর্মী রয়েছেন, জ্বালাময় ভাষণ দিলেন। তার আগে উর্দুতে কি যেন লিফলেট বিলি করা হলো, যারা বাংলা ভাষী, বাংলা পড়তে জানেন, তারা পড়তে পারলেন না। সেই সময় সবকটা থানাতে অবিভক্ত বাংলার নবাব বা মুখ্যমন্ত্রী সুহরাওয়ার্দী প্রায় 20-22টা থানার ওই অঞ্চলের কাছাকাছি থানার ওসি চেঞ্জ করে দিলেন, করে উর্দু ওসিদের নিয়ে আসা হলো বা বাকিদের কনভিন্স করে নেওয়া হলো। এবং তারপর তিনি এমন একটা ভাষণ দিলেন যে ভাষণের পরে মুসলিম লীগের ওই ডিরেক্ট অ্যাকশন ডেতে, যেখানে বাঙালি এবং হিন্দু তারা কেন পাকিস্তানে যাওয়ার দাবিকে সমর্থন করবে না, যা কমিউনিস্ট নেতারা সাপোর্ট করছেন, কেন তারা ভারতবর্ষে থাকবেন, সবক বোঝাও। এই ভাষণের পর রে রে করে তারা অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়লেন নিরস্ত্র নিরপরাধ বাঙালিদের ওপরে, হিন্দুদের ওপরে। কচু কাটা হলো, রক্ত বন্যা চলল। সেই সময় গোপাল পাঁঠারা রুখে দাঁড়ালেন। তার আসল নাম গোপাল মুখোপাধ্যায়, ডাকাবুকো ছেলে ছিল। তার পাঁঠার মাংসের দোকান ছিল পারিবারিক, যার ফলে নাম গোপাল পাঁঠা। তিনি এবং তার দলবলেরা হাতে অস্ত্র তুললেন। কোনো দাঙ্গা হয়নি, এটা এক পক্ষের আক্রমণ চলছিল, সেটাকে আটকাবার জন্য কিছু বাঙালি এবং হিন্দু তারা নিজেদের মা বোনের ইজ্জত বাঁচাবার জন্য অস্ত্র তুললেন। এটা দাঙ্গা নয়, এটাকে কারা লুকোতে চায়। ঠিক তার আশপাশেই নোয়াখালী দাঙ্গা হয়েছিল। কোজাগরি পূর্ণিমার দিন রাত্রিবেলা যারা পাকিস্তানপন্থী, যারা বাংলাকে পাকিস্তান বানাতে চায়, এই একই টিম তারা ঝাঁপিয়ে পড়ল হিন্দুদের ওপরে, বাঙালিদের ওপরে। কেটে কুচো কুচো করা হলো নোয়াখালীতে। গান্ধীজি ছুটে এসেছিলেন শেষের দিকটায়, শুরুতে এলে ভালো হতো। গান্ধীজি তারপর বেলেঘাটায় এসে পৌঁছলেন কলকাতায়, সেখানে অস্ত্র সংবরণ করতে বললেন গোপাল মুখোপাধ্যায়দের, যুগল চন্দ্র ঘোষেদের। যুগল চন্দ্র ঘোষেরা অস্ত্র জমা দিয়ে দিলেন, কিন্তু গোপাল মুখার্জিরে বললেন যদি আমার কাছে একটা গান্ধীজি তা যদি আমার বাঙালি মা বোনেদের মান ইজ্জত রক্ষা করতে সাহায্য করে, তাহলে আমি সেই অস্ত্র কাউকে দেব না। এটা আমি বলছি না। 1997 সালে একজন ব্রিটিশ সাংবাদিক একজন বাঙালি সাংবাদিক ইন্টারপ্রেটারকে নিয়ে, তখনও গোপাল পাঁঠা বেঁচে ছিলেন, 1997 সালে এই অডিও রেকর্ড করেছিলেন। ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। যারা বলছেন প্রোপাগ্যান্ডা ফিল্ম, হ্যাঁ এটা সত্যের প্রোপাগ্যান্ডা। মুসলিম লীগ দল তো আজকে নেই, তো তাহলে কারা বন্ধ করতে চায় এই সিনেমার প্রদর্শন? লড়কে লেঙ্গে পাকিস্তান বা এই মাটিটাকে পাকিস্তানি মাটি বানাতে হবে, তাদের সমর্থকেরা কি? এই প্রশ্ন তো উঠেই যায়। সত্যের প্রোপাগ্যান্ডা কারা চাইছে না তারা বলে দিক। যে 1946 সালে যে হিন্দু হত্যা হয়েছিল, কলকাতা যে লাল হয়ে গিয়েছিল এবং নোয়াখালীতে, সবকটা ঘটনা মিথ্যে। তারা বলে দিক যে মুসলিম লীগ দল জিন্নার নেতৃত্বে, হোসেন শাহ সুহরাওয়ার্দীর দায়িত্বে এবং তদানীন্তন কমিউনিস্ট পার্টির সমর্থনে, জ্যোতি বসুদের সমর্থনে তারা অবিভক্ত বাংলাকে পাকিস্তান বানাতে চায়নি এবং বাঙালি এবং হিন্দু রাজি ছিল না বলে ভয় দেখাতে ডিরেক্ট অ্যাকশন ডের নামে হাজার হাজার হিন্দুকে, মাকে, বোনকে রেপ করে কেটে ঝুলিয়ে রেখে দেওয়া হতো না। তাহলে কারাই ইতিহাস লুকোতে চাইছে? মনে প্রশ্ন একটাই জাগে, তাহলে কি মুসলিম লীগের
ওই দলটা তো আজকে আর নেই। যারা যারা ওই সময় এই অশান্তি মানব হত্যা করেছিলেন তারাও তো আজকে আর বেঁচে নেই। তাহলে কারা এই মুসলিম লীগ নামক দলটার এই দানবীয় আচরণ, রক্তাক্ত আচরণকে লোকবার জন্য এই ফিল্মটার ট্রেলার লঞ্চ থেকে শুরু করে মুক্তি অবধি আটকাতে চাইছে? তারা কি মুসলিম লীগের পার্ট 2 কোনো দল, যারা অন্য রঙের, অন্য নামে, অন্য কোনো পতাকা তুলে রেখে দিয়েছে যা আমরা চিনতে পারছি না? এই প্রশ্ন তো মানুষের মনে উঠছে। আমরা রুদ্রদাকে অভিনেতা হিসেবে চিনি। 2026-এ তো ভোট আসছে, তো তোমাকে প্রার্থী হিসেবে কি দেখা যাবে? এটা তো দল ঠিক করবে। এখানে অনেক ধরনের কাজ থাকে। যারা রাজনৈতিক দলে রয়েছে, যে কোনো রাজনৈতিক দলেরই, তার মধ্যে প্রার্থী হওয়া একটা কাজ, মিছিলে স্লোগান তোলা একটা কাজ, দেওয়াল লোকা, পতাকা নিয়ে হাঁটা একটা কাজ, বিরোধীদের মুখে দাঁড়িয়ে মার খেয়ে রক্তাক্ত হওয়া এটাও একটা দারুণ কঠিন কাজ। নানান ধরনের কাজ থাকে। সংগঠন সামলানো সেটাও একটা কাজ। তো সেই কাজের মধ্যে যদি দল আমাকে মনে করে যে আমাকে প্রার্থী করা যায় বা একে প্রার্থী করলে খারাপ হয় না, তখন আমায় প্রার্থী হিসেবে দেখা যাবে। গৃহপ্রবেশ না ধূমকেতু, কোনটাকে তুমি আগে রাখবে? প্রবেশের বিলু বহুদিন পর পর্দায় এসেছেন এবং কোথাও একটা বিলু এই চরিত্রটা নির্মাণ করবার জন্য আমি পরিচালক বন্ধু ইন্দ্রদীপ দাশগুপ্তের প্রতি কৃতজ্ঞ। তো বিলুকে দেখবার পর লোকে ঠিক পাড়ায় যে যে ছেলেগুলোকে দেখতো চায়ের দোকানে দাঁড়িয়ে আছে বা খুব একটা পছন্দের নয়, তাদের মুখের ভাষা এমন, তাদের আচরণ এমন, যাদেরকে দেখে হয়তো ফিরেও তাকাতো না, বিলুর চরিত্রে তো অভিনয় করবার পরে আমি অভিনেতা হিসেবে এইটুকু ভাবে তৃপ্ত যে পরিচালক যার চেয়েছেন আমি সেইটুকু করতে পেরেছি। এবং বিলুদের মনের যে আর একটা দিক রয়েছে, যেখানে তার মনের ভেতরে কোথাও বড় যন্ত্রণা লুকিয়ে থাকে, সেইটা আমি ফোটাতে পেরেছি। তো ডেফিনেটলি বিলু মানুষের মন ভরিয়েছে যারা গৃহপ্রবেশ দেখেছেন। তবে এই সিনেমাতে মুগ্ধ হয়ে দেখবার চরিত্র তো শুভশ্রীর ছিল, তিতলি চরিত্র অপূর্ব অভিনয় করেছে। জিতু কামাল, কৌশিক গাঙ্গুলি, সোহিনী সেনগুপ্ত, স্নেহা, তারাও প্রত্যেকে দারুণ, ছবির গানগুলোও দারুণ। তো অবশ্যই বিলু হৃদয়ে রয়েছে। তবে ধূমকেতুতে মানুষ যে ভালোবাসা দিচ্ছেন সেটা আমি অস্বীকার করব কি করে? তাহলে ইন্দ্রদীপ দা একদিন, আমার কৌশিক দা। এবার বেশিরভাগ স্বজন, বন্ধু, একে অপরের কাজের ক্ষেত্রে প্রশংসক এবং সমালোচক। তো আমার মনে হয় যে পরিবারের মধ্যেই তো ঘুরছে প্রশংসাটা, যদি কোনো কিছু হয়। তো যেমন ধূমকেতুতে অপূর্ব ব্যাকগ্রাউন্ড মিউজিক ইন্দ্রদীপ দাশগুপ্তের। দেবদা একটা কোট করেছে, তুমি যা পাবে ধূমকেতুতে। এটা আমি জানি না, আমরা এটা দেখেছি। এবং দেবদা বলেওছে যে অসাধারণ অভিনেতা এবং খুব ভালো অভিনয় করেছে, সেটাও আমরা শুনেছি। সেটা প্রথম প্রেস মিটে দেব বলে দিয়েছে। আমার মনে হয় এটা বাড়তি আবেগ থেকে বলেছে। এতে কার না ভালো লাগে? এটা আমার মনে হয় যে সব থেকে বড় পুরস্কারটা তো মানুষ দিয়েই দিয়েছেন। তাদের যোগেশকে নিয়ে এত ভালোবাসা, এত সোশ্যাল মিডিয়া থেকে সব জায়গায় যেখানে মানুষের সঙ্গে দেখা হচ্ছে, আমি যাদের চিনি না, যারা মেসেজ করছেন, ফোন করছেন, টেক্সট করছেন, সোশ্যাল মিডিয়াতে লিখছেন, মানে এটাকে নিয়ে তো আর বলবার কিছু নেই। তবে এটা আমি বলতে পারি যে আমি অপেক্ষায় রয়েছি আরো কঠিন বা জটিল যদি কোনো চরিত্র আমার পরিচালকেরা এবং প্রযোজকেরা যদি দেন, তো তাহলে অভিনেতা হিসেবে যতটা মন দিয়ে আমি কাজ করি, বাকি আমার অভিনেতা সহ অভিনেতা বন্ধুদের সঙ্গে বা তাদের মতোই, তো আবার নিশ্চয়ই অন্য কোনো চরিত্র দেখা যাবে। আমি সেই প্রতীক্ষায় রয়েছি। জীবনের অনেক খাত প্রতিঘাত পেরিয়ে এসেছো,
তো বিয়েটা কবে করছো? এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করলে তুমি। যারা বিয়ে করেছেন তারা হয়তো ওপার থেকে বলছেন জীবনে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে এসছে, এরপর বিয়ে কবে করছেন, মানে আর একটা বড় ঘাত প্রতিঘাতের মধ্যে লোক চাইছে। সবাই তো চাইছে না, একটা সবাই দিল্লি বিয়ে কা লাড্ডু করছে। जो खाया वो पछताया, जो नहीं खाया वो भी पछताया। ওইটাও একটা অন্য লাইফের মধ্যে পড়ছে। প্রথম জায়গা হচ্ছে যে আমি বিয়ের সাংঘাতিক পক্ষে, কারণ আমি হাজব্যান্ডের চাকরি করবার করব না। আমার মনে হয় যে বিয়েটা কোথায় একটা আজীবনের শেষ বন্ধুত্বের স্টপেজ প্ল্যাটফর্ম, এবং সেখানে আমি থেকে আমরা হয়ে আটার যে শব্দটা, তাকে খুব যত্ন করে অন্তর থেকে সম্মান করা উচিত। আমরা জন্মাই, যেমন ভালো প্রেমিক প্রেমিকা অনেক সময় ভালো হাজব্যান্ড ওয়াইফ হয়ে উঠেছে, এমনটা নাও হয়, হতে নাও পারে, তার প্রমাণ প্রচুর আমরা দেখেছি। আবার দুটো সম্পূর্ণ অচেনা মানুষ, তারা হয়তো প্রেমিক প্রেমিকা ছিলেনই না, বিয়ের পর তাদের প্রেমটা আজীবন রয়ে গেছে বা বেড়েছে রোজ, এটা আমরা দেখি। তো এই ঘটনা না ঘটলে তো হয় না। আমি ডেফিনেটলি বিয়ে করব। বিয়ে শুধুমাত্র পরিবারের সদস্য সংখ্যা বাড়াবার একটা পদ্ধতি বলে আমি মনে করি না। আমি মনে করি দুটো মানুষের যে কোনো সম্পর্কই হোক, সেই সম্পর্কের যদি শিরদাঁড়ার নাম যদি বন্ধুত্ব হয়, খারাপ লাগা ভালো লাগাটা আমরা শেয়ার করতে পারি, তবেই না সেই বিয়েটার আসল মজা পাওয়া যায়। প্রচুর প্রেমিক প্রেমিকা আছেন, প্রচুর হাজব্যান্ড ওয়াইফ আছেন, তারা বন্ধুদের সঙ্গে যে আলোচনা করেন, স্বামী স্ত্রী উভয় পক্ষেই বা নারী পুরুষ উভয় পক্ষেই, স্বামীর কাছে বা স্ত্রীর কাছে বলতে পারেন না। এটা আমার ব্যক্তিগতভাবে মনে হওয়া যে কোথাও যেন একটুখানি বৃত্তটা 100% বন্ধুত্বের বা দায়িত্বের জায়গায় এসে যেন জোড়া লাগতে ফাঁক রয়ে গেল। তা আমি চাই যে আমার কেউ এমন স্ত্রী হন, প্রথম শর্ত তাকে যে কোনো একটা কাজ করতে হবে, তার মাইনে যেমনটাই হোক না, দিস ইজ নট কোনো রেজলিউশন, এমনটা নয়, তাকে কাজ করতে হবে। মানে তিনি যেন ঘামের দাম জানেন, পরিশ্রমের মূল্যটা বোঝেন। কারণ আমার বেড়ে ওঠার রাস্তা বা পথ, আমাদের যাদেরই একটু সংঘর্ষ, একটু লড়াই, একটু যন্ত্রণা, একটু চোখের জল রয়েছে, জামার পাশে বগলের লেগে থাকা যে ঘামগুলো রয়েছে, সেগুলোকে দেখে যারা ইস বলে নাক সেটকায় না, আমি সেই নারীদের খুব অডিয়েন্সকে যদি কিছু বলো আজকে, আজকে আমার শোতে এসেছো টকবক পেন্ট্রিলার শোতে, আড্ডা মেরে মানে টকবকে হয়ে গেছি। আর ওকে আছি আমরা। হ্যাঁ, তো টকবকে হয়ে গেছি, এটা বলে টকবক টকবক করে। প্রত্যেকেই বলবো যে যারা এখনো ধূমকেতু দেখেনি তারা দেখুন। বাংলা সিনেমার পাশে যারা এইভাবে দাঁড়ান নীরবে, তাদের প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। সামনে আরো ভালো ভালো সিনেমা আসছে, শুধুমাত্র ধূমকেতু নয়, দেবের রঘু টাকাত আসছে, আমাদের শিবুর একটা সিনেমা আসছে, রক্তবীজ 2, আবির মুখী, মিমি, এরা রয়েছেন, ভিক্টর ব্যানার্জি, সীমা বিশ্বাস আমার পছন্দের অভিনেতা। নিশ্চয়ই সিনেমাগুলো ভালো হবে, এই সিনেমাগুলো দেখুন। আর বন্ধুত্ব বজায় রাখুন একে অপরের সঙ্গে। দল মত পথ আলাদা হতেই পারে, তার জন্য কড়া ভাষায় গালাগালি বা হুঙ্কার নয়। আমার মনে হয় যে বন্ধুত্বটাকে রেখে দেওয়া উচিত যে কোনো ক্ষেত্রে, সেটা ভানু যোগেশ হয়ে বা আপনার প্রতিবেশীর সঙ্গে বা স্কুল লাইফের বন্ধুর সঙ্গে বা বুড়ো বয়সে এসে হওয়া যে কোনো সম্পর্কে যেখানে বন্ধুত্ব আছে, সেটা অটুট থাকুক। থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই।